তোমার নামে নীলচে প্রেম গল্প। রাজের কণ্ঠস্বরে এক ধরনের দৃঢ়তা, আবার এক ধরনের চাপা কষ্ট। সে রাদীফের দিকে তাকালো। আমার কাছে আজ মাত্র একটা রাত টাইম আছে, শুধু এই একটা রাত, আমার ভালোবাসা মায়াকে বোঝানোর জন্য। জানি না ও আমাকে ভুল বুঝবে কি, কিন্তু এই একটা রাতে যদি ওকে বোঝাতে না পারি, তাহলে কাল সকালে আমি নিজেই ওকে তার বাড়ির দোরগোড়ায় পৌঁছে দিয়ে আসব। এর বেশি কিছু চাই না। বলতে বলতে রাজ দরজার দিকে এগিয়ে গেল। যেখানে সম্ভবত মায়া আছে, এই রাতই হয়তো ঠিক করবে ভালোবাসার জয় হবে নাকি এক অভিমানের বিচ্ছেদ। গল্পটি এখন একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। অন্ধকার রাত, ঘরটা ঘন অন্ধকারে ডুবে আছে। একটা না একটা চাপা শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। মায়ার মনে হচ্ছে তার দম বন্ধ হয়ে আসছে, যেন কেউ তার কণ্ঠশালী চেপে ধরছে। প্লিজ ছেড়ে দিন, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে, প্লিজ। অসহায় মায়ার আর্তনাদ কেবলই যেন স্বপ্নের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে। শরীরের সমস্ত শক্তি দিয়ে সে হাত পা ছুটছে, কিন্তু তার বাড়ি দুটো হাত থেকে আর ও শক্ত করে ধরে রেখেছে। তার চোখ দুটো যেন টেলে বেরিয়ে আসছে, কিন্তু খোলার কোনো ক্ষমতা নেই। হঠাৎ যেন এক বিদ্যুৎ ঝলক, মায়া মস্তিষ্ক কাজ করা শুরু করে। সে তীব্র একটা ঝাঁকুনি দিয়ে চোখ খুলে নিল। হ্যাঁ, আমি কোথায়? ঘরের মধ্যে চাপা ব্যবসা গন্ধ, চোখ দুটো অন্ধকারে অভ্যস্ত হতে সময় নিচ্ছে। মায়া চারপাশটা দেখতে লাগলো। তার মাথায় অজস্র যন্ত্রণা, যেন কেউ পাথরের মতো কিছু দিয়ে আঘাত করেছে। কোথায় আমি? ধীরে ধীরে শরীরটাকে টেনে তুলে সে বিছানায় উঠে বসলো। এটা একটা বিলাসবহুল ঘর, অচেনা একটা জায়গা। মায়া এখানে আসলো কি করে? কে নিয়ে এসেছে? কে নিয়ে এসেছে তাকে? তার বুকটা দুকপুক করছে। ঠিক সেই সময় দরজার দিক থেকে একটা বাড়ি গমগমে কণ্ঠস্বর ভেসে এলো, যেন হিমশীতল লোহা দিয়ে তৈরি সে কণ্ঠ। জ্ঞান ফিরছে তাহলে? মায়ার যেন এক সেকেন্ডের জন্য তার বুকটা দড়ফড় করে উঠল। ভয়টা যেন গলার কাছে চলে এলো। শির দাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে এলো। আতঙ্কিত দৃষ্টি সোজাসুজি নিচে নেমে এলো। আ আপনি? ঘরের আবসা আলো রাজ এবার এগিয়ে আসে মায়ার দিকে। তার চোখে শীতল ঔদ্ধত্য, মুখে এক চিলতে বাঁকা হাসি। খুব শকট হলে নাকি আমাকে দেখে? আমাকে আশা করেননি বুঝি? রাজের কথা যেন দাঁড়ালো চুরির শান। মায়া কোনো মতে নিজেকে সামলে নিয়ে ফুঁসে উঠল। তার চোখে জল নয়, বরং তীব্র ঘৃণা। আমি জানতাম আপনি খারাপ মানুষ, যে খারাপ মানুষকে মানুষ বলে মনে করেন না, কিন্তু কখনো এটা ভাবিনি যে আপনি এমন জঘন্য পথ অবলম্বন করবেন। কেন করলেন এমন কাজ? কেন আমাকে তুলে নিয়ে এসেছেন? কেন? মায়ার কণ্ঠস্বর কাঁপছে। কি করবেন আমার সাথে? একটা মেয়েকে এইভাবে তুলে নিয়ে আসা? কি চান আপনি? সে কিছুটা দম নিয়ে তীব্র ক্ষোভের সঙ্গে বলল, বুঝেছি, আপনার আর কি চাওয়ারই বা আছে? আপনি তো মায়া। রাজ তীব্র চিৎকার গড় কাঁপিয়ে তুলল। তোমাকে কথা বলার লাইসেন্স দিয়েছে বলে এই নয় যে তুমি যা ইচ্ছা তাই বলবে। মায়া একটুও না, দমে চোখে চোখ রাখলো। আপনি শুধু চিৎকারই করতে জানেন, মানুষকে চুপ করিয়ে রাখতে জানেন। আমাকে ছেড়ে দিন, আমি বাড়ি যাব। মায়া আবার উঠে দাঁড়িয়ে দরজার দিকে যেতে চায়। তখনই রাজ ক্ষিপ্ত গতিতে মায়াকে জুড়ে টেনে নিজের কাছে নিয়ে আসে এবং পিঠটাকে সুজেরে দেওয়ালের সাথে চেপে ধরে। মায়া যেন তার দেহের উষ্ণতা আরো কঠিন পেশিতে আছড়ে পিষ্টে জড়িয়ে যায়। আচ্ছা, তুমি কি আমার চোখে কিছু দেখতে পাও না, মায়া? রাজের কণ্ঠস্বরে এবার হঠাৎ এক গভীর হতাশা। মায়া চোখ নামিয়ে নেয়। না, পাই না। রাজ এবার আরও দৃঢ়ভাবে ফিসফিস করে বলল, মায়া, কেন বুঝতে চাও না? আমি তোমাকে ভালোবাসি। মায়া এবার হেসে উঠল, তিক্ত শুকনো হাসি। ভালোবাসা? আর আপনি হাসলেন। আর যাই হোক, আমাদের মধ্যে কখনো ভালোবাসা হতে পারে না। কোথায় আপনি আর কোথায় আমি? আমাদের স্ট্যাটাস মেলে না। আপনি কোথায় উঁচু ফ্যামিলির, আর আমি কোথায় মধ্যবিত্ত ফ্যামিলির। দেখুন, আপনার লাইফে আপনার মতো একজন মানুষ আছে, তাই আমাকে ছেড়ে দিন। আমি বাড়ি যাব। বাড়িতে সবাই দুশ্চিন্তা করছে হয়তো এতক্ষণে আমার না ফেরা দেখে। রাজের চোখে এবার আগুন আর হতাশার মিশ্রণ। আমার থেকে পালানোর এত তাড়া তোমার? হ্যাঁ, ছাড়ুন। মায়া জোর করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। রাজ স্থির হয়ে দাঁড়ালো। তার হাতের বাঁধন হালকা হলেও দৃষ্টির বাঁধন আরও কঠিন। মায়া,
আমি যা জিজ্ঞেস করব তার সঠিক উত্তর আমার চাই। সে এক পা পিছিয়ে দাঁড়ালো, কিন্তু তার দৃষ্টি এক মুহূর্তের জন্য মায়া থেকে সরেনি। কাল যে প্রপোজ করেছিল সে কে? প্রশ্নটা করার সময় রাজের বুকটা যেন মুচড়ে উঠল। মায়া মুখ বেঁকিয়ে জবাব দিল, আরিয়ান আমার সিনিয়র। তুমি কি ওকে ভালোবাসো? এই কথাটা বলতে গিয়ে রাজের কণ্ঠস্বর যেন কাঁপতে শুরু করলো। সে কঠিন থাকার চেষ্টা করে ও পারল না। মায়া বুক চিতিয়ে দাঁড়ালো। দেখুন, এটা আমার পার্সোনাল ব্যাপার। আপনি মায়া ওকে কি ভালোবাসো? রাজের চোখ এমন যেন সব রাগ ও ভুলে কেবল উত্তর চাইছে। মায়া অপর যতই শক্ত থাকার চেষ্টা করছে, কিন্তু রাজের কথাগুলো তাকে ততই দুর্বল করছে। সে তো জানে সে কতটা দুর্বল রাজের জন্য, কিন্তু এখন রাজের থেকে তাকে দূরে থাকতে হবে। তার চোখে জল এসে ও যেন স্থির হয়ে গেল। মায়া একটা দীর্ঘশ্বাস লুকিয়ে কঠিন হয়ে বলল, হ্যাঁ ভালোবাসি। রাজের হাত মায়ার বাহু থেকে মুহূর্তের মধ্যে আলগা হয়ে গেল। তার শরীরের জোর যেন কেউ শুষে নিয়েছে। আপনার উত্তর আপনাকে দিয়েছি, এবার আমাকে যেতে দিন। মায়ার কথা যেন শূন্যে মিলিয়ে গেল। রাজ কোনো কথা না বলে শূন্য দৃষ্টিতে মুহূর্তখানের দাঁড়িয়ে রইল। তারপর সমস্ত রাগ, ঘৃণা আর যন্ত্রণা মিশিয়ে মায়াকে সরিয়ে দিয়ে দেওয়ালে সজোরে একটা ঘুষি মারল। একটা বিকট শব্দে ঘরটা কেঁপে উঠল। দেওয়ালের গায়ে ফাটল দরল এবং রাজের হাত কেটে ছিন্নভিন্ন হয়ে গেল। একটা রক্তমাখা হাত, কিন্তু তাতে রাজের কোনো খেয়াল নেই। রাজ দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে তার কঠিন কণ্ঠস্বর মায়ের কানে এলো, যেন একটা প্রতিজ্ঞা, যেন অভিশাপ। ভালোবাসা খেলনা নয়, তুমি বুঝবে না। ঘরের দরজা বন্ধ হওয়ার শব্দে মায়া কাঁপতে কাঁপতে দেওয়ালে হেলান দিয়ে নিচে বসে পড়ল। তার চোখ বেয়ে এবার অজস্র অশ্রু ঝরতে শুরু করলো। সেই অশ্রু কি শুধু বয়ের, নাকি মিথ্যা বলার যন্ত্রণা আর এক অসম প্রেমের অসহায়তার? দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে মায়া। রাজের খুশির বিকট শব্দটা এখনো ঘরের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে। রাজের রক্তমাখা হাত তার চোখের সামনে ভাসছে। তার কানে বাজছে রাজের শেষ কথাগুলো, ভালোবাসা খেলনা নয়, তুমি বুঝবে না। আমি তোমায় ভালোবাসি। কথাটা মনে পড়তেই তার বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। মিথ্যা কথাটা বলার সময় নিজের ভিতরের দুর্বলতাটা লুকিয়ে রাখতে তার কষ্ট হয়েছে। তা কেবল সেই জানে। সে রাজকে ভালোবাসে, কিন্তু এই অসম সম্পর্কটা মায়াকে কোনো অদৃশ্য বাঁধনে বেঁধে দিয়েছে। সে চাইলে ও রাজের কাছে ফিরতে পারছে না। সে যতবারই রাজের কাছে যাওয়ার চেষ্টা করছে, ততবারই তার একটা কথা বারবার মনে পড়ে যাচ্ছে এবং তার হৃদয় বাধা দিচ্ছে তাকে রাজের কাছে যাওয়ার থেকে। তার শুধু মনে হচ্ছে তার রাজ এখনো তার আছে, কিন্তু বাস্তবে তো সে অন্য কারো হয়ে গেছে। রাজ যদি অন্য কাউকে নিয়ে সুখেই আছে, তাহলে সে মায়ার পিছনে কেন পড়ে আছে? কেন বারবার মায়ের সামনে তার ভালোবাসা প্রকাশ করছে? সেটা মায়ার মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছে। মায়া চোখ মুছে দ্রুত উঠে দাঁড়ালো। ঘরের দরজাটা বন্ধ। সে দ্রুত হাতে দরজায় ধাক্কা দিতে শুরু করলো। রাজ, এই রাজ, দরজা খুলুন, আমাকে যেতে দিন। তার কণ্ঠস্বর আর্তনাদ করছে, কিন্তু কোনো উত্তর নেই। বাইরে কেবল নিস্তব্ধতা। এই মুহূর্তে সে যেন বিশ্বের সবচেয়ে একা আর অসহায় মানুষ। সে আবার বসে পড়ল, হতাশায় নিজের মাথা দু হাতে চেপে ধরল। রাজ দ্রুত হেঁটে একটা হলরুমের দিকে এগিয়ে গেল। মেঝের কার্পেট ভেদ করে ও তার পায়ের ভারী শব্দগুলি যেন খুব প্রকাশ করছে। একটা দামি কাচের টেবিলের সামনে এসে সে থেমে গেল। তার চোখ দুটো যেন রক্তবর্ণ। হ্যাঁ ভালোবাসি। মায়ার সেই সহজ উত্তরটা তার মাথার মধ্যে পেরেক ঢুকে দিচ্ছে। রাজের মনে হলো সে যেন একটা কাচের প্রসাদ তৈরি করছিল মায়াকে নিয়ে, আর মায়া এক নিমিষে সেটা গুড়িয়ে দিল। সে প্রচণ্ড রাগে হাত দিয়ে টেবিলটা উল্টে দিল। কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল মেঝেতে, ঠিক তার হৃদয়ের মতো। মিথ্যে, সব মিথ্যে। তুমি আমাকে ঘৃণা করতে পারো, কিন্তু ওকে ভালোবাসতে কখনোই পারো না। রাজ দাঁতে দাঁত চেপে বলল, সে জানে সে মায়াকে জোর করে তুলে এনে ভুল করেছে, কিন্তু তার রাগ তাকে ভুলিয়ে দিচ্ছে সব। সে নিজেকে সান্ত্বনা দেয়, ও যদি স্বেচ্ছায় না আসে, তাহলে জোর করেই ওকে পাশে রাখবো। ও আমার, শুধু আমার। মায়া শুধু এই রাজের, আর কারু না। হঠাৎ তার ফোনে বেজে উঠল। অপাশ থেকে একটি উদ্বিগ্ন কণ্ঠস্বর ভেসে এলো। রাজ, কি হচ্ছে এসব? মায়াকে তুলে নিয়ে এসেছিস কেন? পুলিশ জানলে কি হবে? তুই কেন এমন করছিস? এটি রাজের বন্ধু আর মায়ার ভাই ঋষাবের কণ্ঠ। রাজ ঠান্ডা গলা বলল, ঋষাব তুই একা চুপ থাক। যা করেছি ভেবেই করেছি। ও আমাকে যেতে বলেছিল, আমি যেতে দেইনি। এইবার ও আমার কাছে থাকবে। ও
ওর মর্জিতে নয়, আমার মর্জিতে। আমি ওকে ভালোবাসি, তুই সেটা ভালো করেই জানিস। তোর বোনটি আমাকে ভুলে গেছে। যদি ভুলে যায়, তুই এটা মাথায় রাখিস। তোর বোন যদি আমাকে না চায়, ওকে জোর করে হলেও আমি নিজের কাছে রাখবো। মায়া শুধু আমার, শুধুই আমার।